প্রধানমন্ত্রী হোল পলিটিক্যাল সায়েন্সে এমএ, আজ পর্যন্ত কাগজ দেখাতে পারলেন না। গরিব মানুষকে কাগজ দেখিয়ে ওদেরকে সন্তুষ্ট করতে হবে। দুনিয়ার সব লিঙ্ক আধার কার্ড, ভোটার লিস্টের লিঙ্কের সময় আধার কার্ড নয় কেন? উদ্দেশ্য অসৎ। ভুতুরে নাম বাদ দেওয়াটা ইজ কারেক্ট, যেটা তৃণমূল চায় না। মতুয়া পরিবারে রাজনীতি বাম আমলে ছিল না। মতুয়া পরিবারটাকে ভেঙেছেন, মতুয়া সমাজকে ভেঙেছেন, এখন ওদের কাছে ধরা পড়ে গেছে। যে মুখ্যমন্ত্রী ক্যামেরার বুম সঙ্গে নিয়ে দৌড়ে দৌড়ে হাসপাতালে ঢুকতেন, সেই মুখ্যমন্ত্রী কালকে শত অনুরোধেও কিন্তু নামলেন না হাসপাতালে। যারা ভেবেছিলেন যে বামেদের পরিবর্তে তৃণমূল আসলে খুব লাভ হবে, তারা হারে হারে টের পাচ্ছে। লেখাপড়া জানা ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। শেষ দেখে ছাড়বো আমরা। বাংলায় এই মুহূর্তে আলোচনার তুঙ্গে রয়েছে একদিকে এসএসসি দুর্নীতি আর অন্যদিকে এসআইআর। একদিকে চাকরিহারা শিক্ষকরা তাদের ন্যায্য চাকরি পাওয়ার জন্য রাস্তায় বসে রয়েছেন দিনের পর দিন, আর অন্যদিকে বাংলার মানুষরা নিজেদের নাগরিকত্ব প্রমাণের জন্য দিনরাত চিন্তা করে চলেছেন কিভাবে প্রমাণ করবেন তারা ভারতের নাগরিক। এই সমস্ত পরিপ্রেক্ষিতকে সামনে রেখে রাজ্যের বিরোধী দল সিপিএম তারা কি ভাবছে? আজকের আমার বিশেষ সাক্ষাৎকারে আমার সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। দাদা নমস্কার দাওয়ালে। আজকের সাক্ষাৎকারে একদম প্রথমেই জিজ্ঞাসা করব, আজকের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সুপ্রিম কোর্ট এসএসসির পুরো বিষয়টিকে আবার হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে এবং অযোগ্যদের কোনো ঠাঁই হবে না বলে দিয়েছে। আপনার কি পর্যবেক্ষণ এই বিষয়ে? রাজ্য সরকার তো সব জেনে বুঝে লেখাপড়া জানা ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। কোর্ট আজকে স্পষ্টত যেমন ফেরত পাঠিয়েছে তেমন বলেছে যে আমরা তো পরীক্ষা নেবার কথা বলেছি নিয়োগের জন্য, সিট বাড়াতে বলিনি। তো হঠাৎ করে সিট বাড়ালো কেন? বেসটাকে বদলে দিল কেন? 5,000 ছেলে মেয়ে নিয়োগ হবে, 2 লক্ষ প্রার্থী থাকবে, পরীক্ষার নিয়ম পদ্ধতি থাকবে ইত্যাদি। হঠাৎ আপনি সে 5টাকে কমিয়ে 1,000 করে দিলেন, হয় না? হঠাৎ 5টাকে বাড়িয়ে আপনি 12,000 করে দিলেন, হয় না? সবাই জানে এগুলো। সেদিন শিক্ষামন্ত্রী হঠাৎ বলতে শুরু করলেন, না না সব বাকি সব আমরা দেখে টেকে নেব, যোগ্য অযোগ্য যেহেতু টেইন্টেড তারাও পরীক্ষা দিয়েছে বলে অভিযোগটা এসেছে। এবং তারপরে 60-এ 60 পেয়েছে কিন্তু ইন্টারভিউতে ডাক পায়নি, 70-এ 70 পেয়েছে ইন্টারভিউতে ডাক পায়নি। 70-এ 70 পেলেও যদি ফেল হয় তাহলে পাস কোথায় হবে? তো হঠাৎ শিক্ষামন্ত্রী বলতে শুরু করলেন, এই এত ভাববেন না, সব আমরা ঠিকঠাক করে দেবো, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, মুখ্যমন্ত্রী বলেছেন সিট বাড়িয়ে দেবেন। মামা বাড়ি আবদার, ফাজলামো হচ্ছে সব, কোনো নিয়ম পদ্ধতি নেই। আগে কোর্ট ঠিক একই কথাটা বলেছে, হঠাৎ করে আপনি বাড়িয়ে দিলেন কেন? তাহলে বেনিয়মি এবং বেআইনি কাজ কারবার একের পর এক এমনভাবে রাজ্য সরকার করছে, এর মূল কারণটা কি? না বুঝে করছে না। এর মূল কারণটা হচ্ছে, অনেকে বলেন অযোগ্য, আমি বললাম শুধু অযোগ্য না, জেনে বুঝে করছে। টেইন্টেড টাকা নিয়েছে, কোর্টের নির্দেশে পড়ে তাদের চাকরিতে রাখাটা বেশ কঠিন হয়ে গেল। সরকার তার পক্ষে তাদের চাকরিতে রাখতে চায়। আমি এটা দেখে নেব, আগে যোগ্য হোক তারপর অযোগ্য হবে ইত্যাদি মুখ্যমন্ত্রী বলছেন। তারপর অযোগ্যদেরটা করব, মুখ্যমন্ত্রী বলছেন। এবং এমন একটা ব্যবস্থাপনা করা হচ্ছে, যেহেতু ওদের চাকরি দেওয়া যাবে না, তাহলে বাকিদের দেবো কি করে? তাহলে বাকিদেরটা ঘেটে দেবো। আর যদি চাকরি না দেওয়া যায় তাহলে টাকাটা খরচ হলো না, মাইনে দিতে হবে না, লুঠের সুবিধা হবে। যে সরকার লুঠের মনোভাবে চলছে, যে সরকার চাকরি না দেবার মনোভাবে চলছে না, পারলে খারিজ করার মনোভাবে চলছে, সেই সরকার সুযোগগুলোকে ব্যবহার করছে। কোর্ট যত ভালোই বলুক না কেন বা মানুষ যত ভালোই বলুক না কেন, ভালো উদ্দেশ্যে বলুক না কেন, সরকার সুযোগ ব্যবহার করছে। কাগজ কলম গুলিয়ে দাও, লিস্ট এদিক ওদিক করে দাও, টাকার কারবার করে রাখো। কোর্টে গিয়ে তারপর বলবো যে কোর্টে যাওয়ার পর যে কেন কেস করেছে তাই আমরা দিতে পারলাম না। যখন দেবার কথা বলবে অথবা যখন কোর্টে কোনো প্রবলেম থাকবে না, তখন ওই চাকরিটা দেবে না, আসলে লুট করবে। এটা পরিকল্পিতভাবেই সরকার এরকম ব্যবস্থা নিয়েছে এবং
কোর্টে আজ ধরা পড়ে গেছে, আবার অনেকবার ধরা পড়েছে, কারণ লাজ লজ্জা নেই। কিন্তু আবারও যদি এইসব করে পরীক্ষা দিয়ে তারপর চাকরি, একে তো যোগ্য অযোগ্য তালগোল টেন্টেড ইত্যাদি যা গন্ডগোল করলো, ফ্রেশারদের বাতিল করলো, তারপরেও যদি চাকরি খারিজ করে দেয়, শেষ দেখে ছাড়বো আমরা। এই এসএসসি দুর্নীতির পাশাপাশি রাজ্যে এই মুহূর্তে এসআইআর, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যথেষ্ট আলোচনা চলছে। এটা কি সঠিকভাবে হচ্ছে? সুজনবাবু কি বলবেন? দেখুন, এসআইআর তো না, আসলে যে ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল জড়িয়ে দিল। 2002 সালে যখন হয়েছিল তখন তার ভিত্তি ছিল 2001-এর ভোটার লিস্ট। রাফলি নভেম্বরে শুরু করলো, মার্চ মাসে ফাইনাল করলো, মাস চারেক। এবং 2002-এর ভোটার লিস্টটা তার আগের 24 বছর আগের ভোটার লিস্টকে বেস করেনি। 2002-এ এসআইআর যদি বলেন তাহলে এসআইআর এনুমারেশন ফর্মের গল্প ছিল না। 2002-এর এসআইআর নাগরিকত্ব প্রমাণ করতে হবে বা নাগরিকত্বের লিঙ্ক বার করতে হবে, এটাও ছিল না। নাগরিকত্ব তো নির্বাচন কমিশনের কাজ না। নাগরিকত্ব সাবজেক্টটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। আসামে 2013 সালে এনআরসির তালিকা করতে হবে, কোর্টের তদারকিতে 19 সাল পর্যন্ত করতে পারলো না, একটা লিস্ট বার করলো। আজ 25 সাল, 6 বছর হয়ে গেছে, এখনো ফাইনাল করতে পারলো না। কেন? তাহলে স্বরাষ্ট্র মন্ত্রক যে কাজ আসামে করতে পারলো না, স্বরাষ্ট্র মন্ত্রক যে কাজ পশ্চিমবাংলায় শুরু করবে বলে বলেনি, সেই কাজটা হঠাৎ একটা পেটি অফিসার তাকে কোথায় কি এদিক ওদিক করে নির্বাচন কমিশনার বানিয়ে দিয়েছে, তার উপর ছেড়ে দিলাম যে সে সব নাগরিকত্ব খুঁজে বেড়াবে। বাবা ঠাকুরদা তারা কে কোথায়, কিসের ভিত্তিতে? ভিত্তিটা কি? ভোটার লিস্টে হচ্ছে নির্ভুল করতে হবে, মৃত মানুষের নাম বাদ দিতে হবে, ডাবল ট্রিপল এন্ট্রি বাদ দিতে হবে কোনো না কোনো জায়গা থেকে। ভুয়ো ভোট, কেউ যাকে চেনে না, পারিপার্শ্বিক জেনে নিতে হয়। এই কারণেই তো বিএলও, তারা এলাকায় খোঁজ নেবেন। কেউ চেনে না, না থাকে না, ও তো 30 বছর আগে ছিল, ওই অমুক পার্টিতে ছিল, এখন তো থাকে না। বেশ, ঠিক আছে, ভুতুরে, এই ভুতুরে বাদ দেবার কথা। কিন্তু যে লোকটা এখানেই থাকে, এখানেই লেখাপড়া করে, এখানেই বড় হয়েছে, এখানকার আলো বাতাসে বড় হয়েছে, এখানকার বাজারে যায়, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর 25 বছর ধরে আছে, লোকে জানে হ্যাঁ ও তো ওখানে কত বছর ধরে দোকানদারি করে, ফুটের ওপরে এসে ও ঠাকুরদার কাগজ আছে কিনা এটা কি ভিত্তি, না লোকটা এখানে আছে এটা ভিত্তি? ফলে কার্যত নাগরিকত্বের মনোভাব দেখিয়ে ভোটের অধিকার কেড়ে নেবার একটা প্রচেষ্টা, নিঃশব্দে ভোটারের অধিকার কেড়ে নিয়ে তার অস্তিত্বকে কোশ্চেনের মধ্যে ফেলে দেওয়া, তার পূর্ণতাকে কোশ্চেনের মধ্যে ফেলে দেওয়া এবং জীবনটাকে সর্বনাশ করে দেওয়ার একটা ব্যবস্থাপনা, এটা খুব বিপজ্জনক হচ্ছে। ইন্টেন্সিভ রিভিশন ইজ কারেক্ট, ভুতুরে নাম বাদ দেওয়াটা ইজ কারেক্ট, যেটা তৃণমূল চায় না। যোগ্য ভোটারের নাম বাদ দেওয়াটা কারেক্ট নয়, অথচ বাদ দিতে চায় বিজেপি। এটা চলতে পারে। আমরা নির্ভুল ভোটার তালিকা চাই। সরকার, বিজেপি, তৃণমূল আর দিকে নির্বাচন কমিশন 12টা বাজাবার তালে আছে। সুজনবাবু, আপনি বলছেন এই এসআইআর এটা অনেকটা ভয়ঙ্কর এবং আপনি এটার বিরোধিতা করছেন। 2002 সালে যখন আপনারা শাসক দলে ছিলেন, সিপিএম যখন শাসক আসনে বসেছিল, তখন এসআইআরকে সমর্থন করতে দেখা গিয়েছে। এখন যেহেতু বিরোধিতার প্রসঙ্গ আসছে, তাহলে ঠিক কোন বিষয়গুলোকে আপনারা মাথায় রেখে এই বিরোধিতাটা করছেন, আর একটু কি স্পেসিফিক জানতে পারি? 2002 সালে এসআইআর আমরা বিরোধিতা করিনি। এবারে হ্যাঁ 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 না, আমরা এখন বিরোধিতা করছি না। এসআইআর আমরা বিরোধিতা করছি না। এসআইআর মানে ইন্টেন্সিভ রিভিশন, তাকে আমরা বিরোধিতা করছি না। ইন্টেন্সিভ রিভিশনের কাজ কি? দুটো পদ্ধতি ভোটার লিস্টে। একটা সামারি রিভিশন, আমি গিয়ে নির্বাচন কমিশনকে বলবো দেখো আমার 18 বছর বয়স হয়েছে, আমার ভোটের লিস্টে নাম তোল, বা দেখো আমার পাশের বাড়ির এই মানুষটি এখন আর নেই,
7 নম্বর ফর্ম সংবর্জন, ওনাকে বাতিল করো। আমি গিয়ে নির্বাচন কমিশনকে বলছি সামারি রিভিশন। আর নির্বাচন কমিশন মাঝে মাঝে কম বেশি সেন্সাসের পরে একবার, 2011 পরে সরকার বদল হয়েছে, করেনি। সেন্সাস 11 পরে আর করেনি। তো হঠাৎ এখন তারা বাড়ি বাড়ি গিয়ে যে লিস্টটা করার কথা, সেটা ভয়ের বাতাবরণ তৈরি করে বাপ ঠাকুরদার কাগজপত্র, ঘুষপেটিয়া, উখাদ্য এইসব বলতে বলতে একটা এমন পরিবেশ তৈরি করলো, 3 বার বাড়ি যাবো না পেলে, আরে পরিযায়ী শ্রমিক তো বাইরেই থাকে, 3 বার বাড়ি গেলে সে পাবে কেন তাকে? ফলে একটা ত্রাস, এবং এই ত্রাসটা কাদের মধ্যে? গরিব মানুষের মধ্যে। কেন? গরিব মানুষ, তার কাছে কাগজ কম থাকে, তার লেখাপড়া কম থাকে সাধারণভাবে, ব্যতিক্রম হতে পারে। গরিব মানুষ জমি জায়গার কাগজ না থাকতে পারে। গরিব মানুষ কোথায় ঠাকুরদার জন্মেছিল জানে না, সেটা জন্মেছিল সুন্দরবনে, তারপর ভাসতে ভাসতে চলে গেছিল ধানবাদ, তারপর সেখান থেকে ভাসতে ভাসতে চলে গেছে বহরমপুর। বহরমপুর থেকে আর কলকাতাতে ফুটের ওপর কোথাও থাকে বা একটা কুঁজি মতো করে থাকে, তবে ঠাকুরদার কাগজ খুঁজে লাভ কি? কোথায় পাবে? এই কদিন আগে বড় উত্তরবঙ্গের বিপর্যয় হলো, কত লোকের কাগজ হারিয়ে গেছে। যারা যত গরিব তাদের কাছে কাগজ তত কম, এটা স্বাভাবিক। ফলে কাগজের ভিত্তিতে চোখ রাঙিয়ে, তোমার গতবার ভোট দিয়েছো কি তার আগের বার ভোট দিয়েছো কি তার আগের বার ভোট দিয়েছো সব দেখবো না, তুমি বেঁচে আছো কি ইত্যাদি আমি দেখবো না, 2002 তোমার নাম ছিল কিনা, না থাকলে তোমার বাপ ঠাকুরদা খুঁজে বার করো, এটা কার্যত একটা ভয় দেখানো, ত্রাস সৃষ্টি করা। এবং কোথায়? সেই দেশে, যে দেশে মুখ্যমন্ত্রী জাল পিএইচডি ডিগ্রি, তার কাগজ আজ পর্যন্ত দেখাতে পারলেন না। প্রধানমন্ত্রী হোল পলিটিক্যাল সায়েন্সে এমএ, আজ পর্যন্ত কাগজ দেখাতে পারলেন না। সেইখানে গরিব মানুষকে কাগজ দেখিয়ে ওদেরকে সন্তুষ্ট করতে হবে, হয় কখনো? ফলে এটা ভোটার লিস্টে মানুষের নাম কেটে নিয়ে ভয় দেখিয়ে একটা নানান প্রচেষ্টা। বিজেপির রাজনৈতিক মনোভাব আছে, ওরা মনুবাদী মনোভাবে চলে, এবং মনুবাদী মনোভাবে তো শূদ্র মানুষ, পিছিয়ে থাকা মানুষ, মহিলা, সংখ্যালঘু তারা বর্জনীয়। এই চান্সে তাদের বর্জন করতে চায়, আমরা সেটা মানছি না। এই নাগরিকত্বের লিঙ্কের মনোভাব থেকে এসআইআর, আমরা এটাকে মানছি না। নির্ভুল ভোটার লিস্ট করার জন্য ইন্টেন্সিভ রিভিশন, আমরা তার পক্ষে। সুজনবাবু, আপনার বাড়িতে বিএলওরা গিয়েছে? ফর্ম ফিল আপ সম্পন্ন আপনার? হ্যাঁ, গেছিল, আমার বাড়িতে গেছিল, ফর্ম ফিল আপও সম্পূর্ণ হয়েছে। আমাদের জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার দাদা ভাই ওরাই দেখে টেকে নিয়েছে, আমাকেও দিল। আমার সঙ্গে বিএলওর দেখা একদিন পরে হলো অবশ্য, তো বাড়িতে রেখে গেছে, ফিল আপ করে দিয়ে দিয়েছে। সেটা তো 2002 ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের দুশ্চিন্তাটা একটু কম, কিন্তু 2002 যাদের ভোটার লিস্টে নাম নেই, মানে 2002 আগে জন্মালে অশুদ্ধ, পরে জন্মালে মানে ভোটার লিস্টে নাম থাকলে পরে হলে শুদ্ধ, 2002 আগে হলে নাগরিক, 2002 পরে হলে নাগরিক, বেনাগরিক, এই যে একটা কাণ্ড কারখানা, এটা বড্ড বোগাস। এবং তারপরে দেখছেন এরা, আমাদের দুটো কথা ছিল, যদি সত্যি নির্ভুল ভোটার লিস্ট করতে চান, করা সম্ভব, করা উচিত। আমার বিবেচনায় 7-8-10% এরকম মৃত অথবা ভুয়ো ভোটার আছে, বাতিল করা উচিত। এবং যদি করতে হয় তার সবচেয়ে সহজ ছিল লাস্ট যে ইলেকশন 2024, তৃণমূল জিতেছে বা বিজেপি জিতেছে, হয় দিল্লির সরকারওয়ালারা নয় রাজ্যের সরকারওয়ালারা। 21 সাল তৃণমূল জিতেছে, 19 সাল বিজেপি একটু বেশি পেয়েছে। তা বিজেপি কি তৃণমূল কে জিতলো বড় কথা না, ওটা ভোটার লিস্ট। ওই লিস্টটা দেখো, দেখে কারা মৃত বাদ দাও, কারা নেই বাদ দাও, হয়ে যায়। বাকি যারা 18 বছর ক্রস করেছে যোগ করবে। এইটা করতে চাইলো না আমাদের, সেই কারণে কথা ছিল 2021, 19, 24 ব্লা ব্লা ভোটার লিস্টকে ভিত্তি করো, 24 বছর আগের ভোটার লিস্ট নয়। 2, তুমি যে কাগজগুলো দিতে বলছো এই কাগজগুলো বেশিরভাগ লোকের নেই, বা অনেক লোকের নেই, বা কিছু লোকের নেই, কিন্তু ব্যাংকের লিঙ্ক আধার কার্ড, রেশনের লিঙ্ক আধার কার্ড, গ্যাসের লিঙ্ক আধার কার্ড, দুনিয়ার সব লিঙ্ক আধার কার্ড। ভোটার লিস্টের লিঙ্কের সময় আধার কার্ড নয় কেন? বরং আধার কার্ডের লিঙ্ক থাকলে
ভোটার লিস্টকে পরিচ্ছন্ন করার পরে সুবিধা হবে, করলো না। এখান থেকেই বোঝা যায় 24-23কেও মানবো না ভোটার লিস্ট, আধার কার্ডও মানবো না, উদ্দেশ্য অসৎ। মুখ্যমন্ত্রী সম্প্রতি মতুয়াদের সঙ্গে দেখা করেছেন এই এসআইআর সংক্রান্ত বিষয়কে মাথায় রেখে কথাবার্তা বলেছেন। সিপিএম বলছে এই মতুয়াদের সব থেকে বেশি বিপদে ফেলতে বিজেপি যতটা দায়ী তার সঙ্গে তৃণমূলও দায়ী। দেখুন, মুখ্যমন্ত্রী তো যাবো না করতে করতে গেছেন। 4 নভেম্বর থেকে ওনার টাইম হয়নি। মতুয়া মানুষ আতঙ্কে আছেন, তারা বড় অংশের মানুষ ওপার বাংলার পরে চলে এসছে, ফলে আতঙ্কে আছেন। ফলে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী যাননি। 4 নভেম্বর যেতে 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 গেলেন বোধহয় শেষে এই 25-26 কিছু একটা 20 দিন পর। কেন গেলেন? কেন এতদিন যাননি? আমরা গেছি তার আগে, এটা জেনেও যে সাম্প্রতিক কালে ওরা তৃণমূল বিজেপি এই অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে। ভোট রাজনীতিতে মতুয়া সমাজকে অংশীদার করে দেওয়া হয়েছে, ভোটের খেলা হয়েছে, এবং সেটা মমতা ব্যানার্জিও করেছে। মমতা ব্যানার্জি তৃণমূল, সেই তৃণমূল থেকে ভেঙে মঞ্জুল ঠাকুর নাকি সুব্রত ঠাকুর নাকি শান্তনু ঠাকুর তাদের বিজেপি, আবার সেখান থেকে ভাঙাভাঙি। যাই হোক, মাথায় মুখ্যমন্ত্রী, উনি এতদিন পরে গেলেন, কি বলতে গেলেন? যারা স্বাধীনতার পর দেশভাগ হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত মানুষ এপারে এসছেন, এপার থেকে ওপারেও অনেকে গেছেন। প্রথম দিকে এসছেন তারা যারা খানিকটা সহায় সম্বল সম্পন্ন, গরিব মানুষ, পিছিয়ে থাকা মানুষ। একটা জায়গায় যেতে গেলেও তো তার কত হ্যাজার্ড আছে, কষ্ট আছে, সুযোগের ব্যবস্থা আছে, পারেনি। একটু পিছিয়ে থাকা মতুয়া সমাজে মানুষ পরের দিকে এসছে। আগের দিকে আসলে তারা ঠিক, যেহেতু তারা খানিকটা উচ্চবর্ণ, খানিকটা আর্থিক সংগতি সম্পন্ন, সহায় সম্বল সম্পন্ন, তারা ঠিক। আর পরের দিকে এসেছে গরিব লোক, অথবা মতুয়া, অথবা খালপাড়ে থাকা লোক, অথবা বাস্তুহারা, তারা অশুদ্ধ হয়ে গেল। এই যে ভাগাভাগিটা কে করেছে? 2003 সালে এই মানুষদের সবচেয়ে বড় বিপদ কারণ মৃত্যু পরোয়ানা ঘটিয়েছে 2003 সালের নাগরিকত্ব আইন। জন্মভিত্তিক নাগরিকত্ব বন্ধ করে দেওয়া হচ্ছে। বাবা এখানে জন্মালেও হবে না, বাবা ভ্যালিড সিটিজেন কিনা। শুধু বাবা ভ্যালিড সিটিজেন হলে হবে না, বাবা মা দুজনকেই ভ্যালিড সিটিজেন হতে হবে, এবং তার কাগজপত্র এইটাতে যাদের কাছে নেই ভ্যালিড কাগজপত্র, বর্ডার পাস করে আসার ডকুমেন্ট, এসব যাদের কাছে নেই, তারা হয়ে গেলেন ইলিগাল মাইগ্রেন্ট। মানে তারা আর নাগরিক অধিকারের জন্য দরখাস্তই করতে পারবে না। এই যে 2003-এর আইন, এই আইনেই হলো এনআরসি। এটা তো তখন যখন এনডিএ সরকার, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, মমতা ব্যানার্জি সেই সরকারের মন্ত্রী। তো দায়িত্ব অটল বিহারী বাজপেয়ীর হলে মুখ্যমন্ত্রীর নয় কেন? তো এনডিএ সরকার। তারপরে দিল্লিওয়ালারা একতরফা, আচ্ছা আমরা হিন্দুদের পক্ষে মুসলমানদের পক্ষে না বলে আবার একটা এমন বন্দোবস্ত করলেন যেটা এমনকি হিন্দু মানুষের নাগরিকত্বেরও ব্যবস্থা হলো না। তাতে লিখতে হবে আমি কোন দেশে ছিলাম, কোন দেশ থেকে এসেছি, আমি ধর্মীয় নিপীড়নের কারণে এসেছি ইত্যাদি। তো ধর্মীয় নিপীড়নের কারণে এসেছে, সার্টিফিকেট কে দেবে? আমি বাংলাদেশে ছিলাম, তার ভ্যালিড ডকুমেন্ট আমাকে নিয়ে আসতে হবে, সেই ভ্যালিড ডকুমেন্ট আছে, কিন্তু এদেশে আমি নাগরিকের জন্য অ্যাপ্লাই করলাম, নাগরিক যদি না হই তাহলে আমি তো ভ্যালিড ডকুমেন্ট হয়ে গেল যে আমি বাংলাদেশের লোক, তাহলে তো আমি বিদেশি হয়ে গেলাম। তো উল্টে লোকগুলোকে বিপদে ফেলা। আমাদের যেটা হওয়া উচিত ছিল, আমরা তো এমনি এমনি বলছি না, মতুয়া পরিবারে রাজনীতি বাম আমলে ছিল না। মতুয়া পরিবার, মতুয়া সমাজ 2002 সালে ইন্টেন্সিভ রিভিশন, দুশ্চিন্তায় থাকতে হয়নি। মমতা ব্যানার্জি এসছেন 2011, পরিবারের মধ্যে রাজনীতি ঢুকিয়েছেন একেবারে রোজ, এটা এমন একটা ভাব করতেন, তারপর দেখা গেল সেই ভাগ থেকেই বিজেপি হয়ে গেল।
সেই ভাগ থেকে আবার একটা বিজেপি হয়ে গেল। এসব তো ভাঙাচড়া করে মতুয়া পরিবারটাকে ভেঙেছেন, মতুয়া সমাজকে ভেঙেছেন, মতুয়া মানুষকে দুশ্চিন্তায় ফেলেছেন। এর দায় উনি অস্বীকার করবেন কি করে? এতদিন যাননি, ওদের নিয়ে খেলা করেছেন, দাবার বোর্ডে রাজনীতির পাশা গেলেছেন, এখন ওদের কাছে ধরা পড়ে গেছে। এখন কায়দা কানুন করে তোমাকে এই দেবো ওই দেবো সেই দেবো করে নানা রকম চেষ্টা করে যাচ্ছেন। হয়তোবা এই অপরাধের দায় মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারবেন না। উনি তো ভিডিও তো আপনারা দেখাচ্ছেন নিশ্চয়ই, পশ্চিমবাংলায় ভোটার লিস্টে সব বিদেশিদের নাম ভর্তি, অনুপ্রবেশকারীদের নাম ভর্তি। কে বলেছিলেন? মমতা ব্যানার্জি বলেছিলেন। ওই যে কাগজের বান্ডিল ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের দিকে, এরা সব অনুপ্রবেশকারী। কে বলেছিলেন? মমতা ব্যানার্জি বলেছিলেন। ফলে বাংলার সাধারণ গরিব মানুষকে, মতুয়া মানুষকে, পিছিয়ে থাকা মানুষকে অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়ে, বিদেশি দাগিয়ে দিয়ে তাদের বিপদ ঘটিয়েছেন মমতা ব্যানার্জি। এটা অস্বীকার করার কোনো উপায় তো আজকে নেই। সিপিএম মানেই বরাবর শ্রমিক স্বার্থকে নিয়ে কথা বলবে। সম্প্রতি যে 4টি লেবার কোড কেন্দ্র সরকারের তরফে বলা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলার শ্রমিক সংগঠনগুলো। কি বলবেন? শুধু বাংলা না, গোটা ভারতবর্ষেরই শ্রমজীবী মানুষ গর্জে উঠেছে। শ্রমিকের অধিকারগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে, এবং এটা দিল্লির সরকার সচেতনভাবেই কৃষক বিরোধী, শ্রমিক বিরোধী এই মনোভাব নিয়ে চলে। এবং না বুঝবার কোনো কারণ নেই যে আদানি আম্বানির পক্ষে আপনি থাকবেন না মানুষের পক্ষে থাকবেন। আপনি আদানি আম্বানির পক্ষে, আপনি গুজরাটের সেই ভাইদের পক্ষে, আপনার যারা ব্যাংক লুট করে বিদেশে পালিয়ে আছে। আপনি কিসের চৌকিদার? আপনি চৌকিদার পুঁজির, আদানি আম্বানির। আর আপনি ঘোষিতভাবে কৃষক, শ্রমজীবী মানুষ তার বিরোধী, শ্রমকর্তার অংশ, সারা দেশের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। বাংলার ভোট মানেই একটা রক্ত ঝরবে, প্রাণ ঝরবে। এই সামনেই 26-এর ভোট। আবারও কি এরকম কোনো চিত্র দেখা যেতে পারে? ভোটের আগে কি বলবেন আপনি? কি ভবিষ্যৎবাণী থাকবে আপনার? এই কথাটা আমি খুব মানছি না। ভোট এলেই কি রক্ত ঝরবে? মানে ভাবখানা এমন যেন ভোট যখন নেই তখন রক্ত ঝরছে না। পশ্চিমবাংলায় যে রাজত্ব চলছে, বিশেষ করে এখন, এটা তো গণতান্ত্রিক পরিসরকে ক্রমশ ছোট করছে। বিরোধী কেউ থাকবে না, এমনকি তৃণমূল তারাও একা থাকবে না। তৃণমূলের মধ্যে যে তৃণমূলের নেতার বিরুদ্ধে কথা বলবে সেও থাকবে না। এইরকম ভাবেই চলছে। ফলে মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। আমি তো রোজ দেখছেন আপনি, তৃণমূলের নেতা বনাম বিজেপি নেতা, তৃণমূল বনাম বিজেপি, একই দল হয়ে গেলে তৃণমূল বনাম তৃণমূল, লুঠের ভাগ, এবং সেইটা চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের উপরে। ফলে মানুষকে তার নিজের নাগরিক অধিকার সেখান থেকে সরিয়ে এনে একটা লুঠের রাজত্বের মধ্যে যেভাবে ফেলে দেওয়া হচ্ছে, তাদের ভোট আর নো ভোট, পশ্চিমবাংলায় মানুষ বিপন্ন হচ্ছে, মানুষের নিরাপত্তা নেই, কথায় কথায় মানুষ খুন হচ্ছে, এবং তৃণমূলের বড় নেতার কাছে তৃণমূলের ছোট নেতাও রোজ খুন হচ্ছে। এখন তো এরকম শোনা যায়, টাকা যার ভোট তার। পশ্চিমবঙ্গের মতন রাজ্যে যেখানে মানুষ রাজনীতি সচেতন, তারাও কি এখন এই কনসেপ্টটা বিশ্বাস করতে শুরু করেছে? সুজন চক্রবর্তী কি বলবে এই বিষয়ে? দুনিয়া জুড়ে কতগুলো পরিবর্তন যেভাবে ঘটছে, ফার রাইট ফোর্সেস, অতি দক্ষিণপন্থী শক্তি, তারা নানান ছল চাতুরি ইত্যাদি ইত্যাদি করে অ্যালিওর করে মানুষকে সঙ্গে নিতে চায়। আমাদের দেশেও এটা বেশ কিছুদিন ধরেই চলছে। পশ্চিমবাংলাতে টাকার বিনিময়ে ভোট বরাবরই চেষ্টা হয়েছে, কিন্তু খুব একটা কোনোদিন দাগ কাটতে পারেনি। কিন্তু এখন তো পশ্চিমবাংলা আপনি কেন বলছেন 10,000 টাকা করে আমি অ্যাকাউন্টে দিয়ে দেব, ঠিক ভোটের আগে 5 বছরে মনে পড়ল না। আমাদের পশ্চিমবাংলাতেও যেমন বিহারে দেখছেন, অন্যত্রও দেখছেন, কেউ কেউ বলেন মমতা ব্যানার্জি এটা শুরু করেছেন ডোল পলিটিক্স। আমি ঠিক ডোল পলিটিক্স কথাটা বলবো না, এটা
মমতা ব্যানার্জি না, এটা এর আগেও করেছে, জয়ললিতাও তাই করতো। কিন্তু এখন গোটা ভারতবর্ষে এটাকে কার্যত যারা ক্ষমতায় আছে শাসক, তারা সেই চেষ্টাটাই করে। সারা 5 বছর ধরে লুটে খাবো, চুষে খাবো, যা পারবো করবো, ভোটের সময় কিছু একটা দিয়ে দেব। ভাবখানা এমন যে আমি সব দিলাম। আমরা বলছি এটা কেউ দিল না, সারা বছর ধরে যে কেড়ে নিল তার একটা অংশ হয়তো এই সময়তে কিছুটা লোক ফেরত পাচ্ছে। লোকে অ্যালিওর করা হচ্ছে। স্কুল কলেজ লেখাপড়া করা ছেলে মেয়ে, ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে মেয়ে পশ্চিমবাংলায় দেখতে পাচ্ছেন 12-15 হাজার টাকা চাকরি। কোনো মর্যাদার জীবন থাকছে? আর নির্বাচনের সময় একই রকম ভাবে এটা পাই। আপনি এক মহিলা, তারা বিক্ষোভ করছেন, মুখ্যমন্ত্রী গাড়ি আটকে গেছে, কি ব্যাপার না, মেডিকেল কলেজে সন্তানটা তাদের রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওগুলো দেখার কথা যার, পুলিশ দপ্তর, তার মন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী হাসপাতালে নিয়ে গেছেন, মারা গেছেন, তার চোখ, মৃত মানুষের চোখ খুবলে নিয়েছে। হাসপাতাল সংক্রান্ত ব্যাপার, তার মন্ত্রী তিনিও মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী, ফলে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। লোকে এতবার বলল যে একবার নামুন, একবার আসুন, একবার দেখে যান। যে মুখ্যমন্ত্রী ক্যামেরার বুম সঙ্গে নিয়ে দৌড়ে দৌড়ে হাসপাতালে ঢুকেই একটা কিছু ধারণ করেছেন, বলছে ভাব দেখাতেন, সেই মুখ্যমন্ত্রী কালকে শত অনুরোধেও কিন্তু নামলেন না হাসপাতালে, সাহস পেলেন না। বরং ওখান থেকে ছাড়া পাওয়ার জন্য বললেন, আচ্ছা ওই যে মারা গেছে ওর মায়ের একটা চাকরি দিয়ে দেন। তো চাকরির ভিত্তিটা কি? চাকরি তো না, অত ওই 2 পয়সা কিছু দেবে, তারপর কতবারে হাঁটিয়ে দেবে, তাই তো করছে। চাকরিও না, কিন্তু ট্যাক্স নেই বলে দিয়েছেন। ভিত্তিটা কি? ছেলে মারা গেছে, অতএব তৃণমূলের কর্মী খুন হয়েছে তৃণমূলের কাছে, অতএব শুধু পাইয়ে দেওয়ার একটা মনোভাব যেভাবে চলছে, এটা মানুষের মর্যাদাকে হানি করছে। যা খুশি করা যায় একটা মনোভাব তৈরি করে দিচ্ছে, ভোটের সময় তো তাই করছে। কিন্তু এটা পশ্চিমবাংলা না, এটা গোটা ভারতবর্ষেই। আমরা বলছি গরিব মানুষ প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। কিছু পেলে আপত্তি করার কোনো কারণ নেই, তো বঞ্চিত হচ্ছে সারা বছর ধরে। কিন্তু ভোটের সময় কেন শুধু? ওটা ভোটের জন্য, সারা বছর ধরে দিলে সেটা বোঝা যেত। এই কেন্দ্র সরকার, আমার একদম শেষ প্রশ্ন, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ শুনলাম। 26-এ এই দুই সরকারকে ফেলার জন্য সিপিএম এর রণকৌশল কি হবে? কোথাও গিয়ে কি কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোটবদ্ধ হতে কি দেখা যাবে? সেগুলো তো সময় বলবে, এগুলো এখনো সময় হয়নি। কিন্তু এটা ঠিক যে পশ্চিমবাংলাতে মানুষ যারা ভেবেছিলেন যে বামেদের পরিবর্তে তৃণমূল আসলে খুব লাভ হবে, তারা হারে হারে টের পাচ্ছেন, তারা পরিত্রাণ খুঁজছেন। তো কে পরিত্রাণ দেবে? তৃণমূলকে তৈরি করেছে যে আরএসএস, সেই আরএসএসই একটা পরিত্রাণের জন্য বিজেপিকে পাঠিয়ে দিল। মুখ্যমন্ত্রীও স্পেস দিয়ে দিলেন বিজেপি যাতে পশ্চিমবাংলায় হয়, হয় তৃণমূল নয় বিজেপি। যারা প্রথমে ভাবছিলেন যে বিজেপি বুঝি পরিত্রাণ দেবে, তারা এখন হারে হারে টের পাচ্ছেন যে তারা একবার না ডাবল ঠকে গেছে। বামেদের পরিবর্তে তৃণমূল একবার ঠকেছেন, তৃণমূলকে সরাতে যাবেন বিজেপিকে দিয়ে আরেকবার ঠকেছেন, কারণ তারা দেখতে পাচ্ছেন তৃণমূলকে সরাতে গিয়ে যে বিজেপি নেতা, সেই আবার 3 মাসের মধ্যে তৃণমূলের নেতা। এবং কেন্দ্রীয়ভাবে বিজেপি তৃণমূলকে বরং এই এত চুরি ছ্যাঁচড়ামি ধরা পড়ছে, সিবিআই, ইডি সবকিছুর পরও রক্ষা করে চলেছে দিল্লির বিজেপি। এটা কেউ বিশ্বাস করেন নাকি যে আমাদের দেশে সিবিআই অথবা ইডি তার অযোগ্য? যোগ্য। এটা কেউ বিশ্বাস করে যে ইডি এবং সিবিআই যা ঠিক মনে করে তদন্ত করে সেই কাজ করতে পারছে না? পারছে না, বাধা। যতটুকু বিজেপি চায় ততটুকু তদন্ত করে, তারপর আর করে না। ফলে ভোটের সময় তদন্ত করে, ভোট শেষ তৃণমূলের অপরাধীরা লাফিয়ে বেড়াচ্ছে। তা যদি না হতো চিটফান্ড কাণ্ডে, তো নরেন্দ্র মোদীর তো সিবিআই তদন্ত দিতে হয়নি,
ওটা সুপ্রিম কোর্ট দিয়েছে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে। আজও পর্যন্ত চিটফান্ড কাণ্ডে অপরাধীরা ধরা পড়লো না। তৃণমূলের এমপি বললেন সবচাইতে বড় বেনিফিশিয়ারি না মমতা ব্যানার্জি, তারপরেও ধরা পড়লেন না। কি করে? হাউ? কেন এটা হলো? হাতে হাতে টাকা নিলেন, নারদ কাণ্ড, কেউ ধরা পড়লেন না। সিবিআই ইডি এতই অযোগ্য, তাহলে সিদ্ধান্ত করতে হয় যে সিবিআই ইডি সত্যিই অযোগ্য, এদের পোষার কোনো মানে নেই। আর না হলে বুঝতে হবে যে সিবিআই ইডিকে প্রধানমন্ত্রী রক্ষা করছেন, ব্যবহার করছেন এই মনোভাবে, যাতে সেটা রাজনৈতিকভাবে বিজেপিকে সুবিধে দেয়, এবং তার অংশ হিসেবেই পশ্চিমবাংলায় যত অপরাধী থাক না কেন তৃণমূলের নেতারা রক্ষা পেয়ে যাবেন। তৃণমূলের নেতাদের রক্ষা পাওয়াটাই বিজেপির রাজনৈতিক কাজ পশ্চিমবাংলায়, হয় তৃণমূল নয় বিজেপি। কথা বললাম সুজন চক্রবর্তীর সঙ্গে। তিনি বলছেন রাজ্য এবং কেন্দ্র এই দুক্ষেত্রেই সরকার নির্বাচন করতে গিয়ে মানুষ বারবার ঠকে যাচ্ছেন। এখানেই প্রশ্ন রাখছি আমরা, 2026-এর ভোটের আগে মানুষকে ঠকানো থেকে রক্ষা করতে সিপিএম কোন রণকৌশল নিয়ে আসে সেদিকেই আমরা চোখ রাখবো। ততক্ষণ আপনারা চোখ রাখুন দ্য ওয়ালের পর্দায়। খবর এখন এখানেই। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।